তখন আমার মা একটাই কথা বলে, আজকে যদি তুমি একটা মেয়েকে ভালোবাসতে আমি বারণ করতাম, এখন তোমার পড়াশুনো করার সময়, পড়াশুনো করো, বড় হয়ে নিজে চাকরি করে তুমি থোড়ি আমার কথা শুনবে নিজে টাকা ইনকাম করলে। যে আমার কবিতা পড়বে সে অনেক বেশি ওই আমার পার্সোনাল স্পেস, পার্সোনাল প্রবলেম, ওই জায়গাগুলো হয়তো ছুঁয়ে ছুঁয়ে আমি গিয়েছি। আমি বলছি যে আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি হয়ে গেছে কি ফিল্ম মেকিংটা? শুধু ফিল্মিং, আমার দেশে মানে সব কিছু প্রতিদিন বাঁচাটাও মানে আমার বন্ধুরা যদি তার মনের মতো মানুষকে বিয়ে করে যে সুযোগ সুবিধাগুলো পাবে, আমি সেই সুযোগ সুবিধাগুলো কেন পাবো না? মানে আমাকে সেই সিকিউরিটিটা রাষ্ট্র কেন দিচ্ছে না? খুব ইচ্ছা হচ্ছে একদম জাস্ট টিপিক্যাল কোট আনকোট ছাপোষা হয়ে কাউকে ভালোবাসা, তার সঙ্গে থাকা। আমি যেটা লিখছি বা আমি যেটা যে সিনেমাটা তৈরি করছি সেইটা যাতে আরো অনেকের কাছে আমি পৌঁছাতে পারি। তুমি এখনো অবধি যা যা কাজ করেছো, কিছু মানুষ তোমাকে চেনে, বলবো না সেটা খুব একটা লার্জ অঙ্কের মানুষ তোমাকে চেনে, কিন্তু যারা চেনে সে সেই পরিচিতের সংখ্যাটা মানে তারা তোমাকে ফলো করে, তোমার কাজকে ফলো করে। তো মানে যতটুকু যারা চিনে তাদের একটা অসুবিধার জায়গা আছে যে মানে মানে এখন যেমন একটা ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম জিনিসপত্র দেখালে যেমন সেই চ্যানেলটা গ্রো করতে অসুবিধা হয়, আমার ক্ষেত্রেও চেনাটা একটু গুলিয়ে যায়। আচ্ছা, সেটা আমার মনে হয় যেহেতু আমি একাধিক জিনিস নিয়ে অভিনয় করি, যেহেতু আমি লেখালেখি করি, ডিরেকশন দিই, ফলে একটু আইডেন্টিফাই করতে আমার মনে হয় মানুষজনেরও একটু অসুবিধা। এবং মানে এখানে সিনেমা বানাই মানেই যে ওই একটা মানে মানে গাম্ভীর্যপূর্ণ একটা চেহারা নিয়ে ঘুরে বেড়াতে হবে, এই জায়গাগুলো আমি একদমই পছন্দ করি না। ফলে সেই দিক দিয়েও রিলেট করতে অনেকের অসুবিধা হয়। না, কিন্তু মানে তার মানে কি তুমি বলতে চাইছো যে যদি যে কোনো একটা বা দুটো বিষয় নিয়ে তুমি এগোতে, তাহলে মানুষ তোমাকে রিকগনাইজ করতে অনেক বেশি? না, তার থেকেও বড় ব্যাপার আর একটা জিনিস, যদি আমি তথাকথিত আমি শুধু বাঙালি বলছি বা ভারতীয় বা দক্ষিণ এশীয় যে চিন্তাধারা, যে ফিল্ম মেকার মানে বা শিল্পী মানে বা লেখক মানে তাকে এই প্যারামিটারগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, সেইভাবে কথা বলবে, সেইভাবে মানে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মানে মানে সোশ্যাল মিডিয়া এইভাবে তার প্রজেক্ট হবে, সেইগুলো যদি আমি করতাম আমার মনে হয় তাহলে তাদের সুবিধাটা, আমি সেইভাবে করি না। আমি যেটাই বড় হয়েছে যে বাঙালি ভদ্রলোকীয় একটা আবহাওয়া, সেইটার একদম অপোজিটে। মানে যদি কেউ আমার ফাইন্ডিং পেয়ার্স দেখে, সে আর আমার ফেসবুকে নাচের রিল দুটো একসঙ্গে মানে মেলাতে পারবে না, বা সে যে আমার লেখা পড়বে। আমার তো মনে হয় সেটা মানে মোটামুটি কম বেশি সব মানুষের ক্ষেত্রে, এই যে তুমি যে বলছো যে ফাইন্ডিং প্রেয়ার্স দেখে যদি কেউ নিলয় সমীরণ নন্দীকে তার একটা আভাস পেতে চায় বা জাজ করতে যায়, তাহলে ফেসবুকের যে তুমি নিলয়টা, তার সাথে কোনো মিল নেই। কিন্তু আমার তো মনে হয় যে আমাদের বেশিরভাগ মানুষের মধ্যেই এই ধরনের বিভিন্ন পার্টস থাকে বা বিভিন্ন দিক থাকে যেগুলো, হ্যাঁ, কিন্তু যখনই তুই মানে এমন একটা মিডিয়ামে কাজ করছিস, মানে এটা যদি আমি অফিসের কেরানি হতাম বা স্কুলে পড়াতাম, মানে তাহলে হয়তো এই অসুবিধাটা এতটা হতো না। যেহেতু মানে আমি এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসছি বা চেষ্টা করছি, রাদার দেন বলা ভালো, যেখানে মানে এই ক্ষোভগুলোতে টিক হওয়া সুবিধা হয় যেতে, যে তুমি এমন বা তাহলে তুমি সিনেমা বানাও, তুমি এমন তাহলে তুমি অ্যাক্টিং করো। বা এটা হয়তো তাহলে কলকাতা সার্কেলে, আমার যতটুকু অভিজ্ঞতা বলে যে কলকাতা সার্কেলে এটা হয়তো বেশি, তাহলে হয়তো
এবার আমি যেহেতু এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, এই মানুষগুলোর সঙ্গে চলাফেরা করি, ফলে আমি মানে এদের কথাই বলতে পারবো। ফাইন্ডিং প্রেয়ার্স, টু এলিয়েন্স, এই দুটো ছবি আমি দেখেছি তোমার, এবং অনেকেই হয়তো দেখেছে, কিছু মানুষ দেখেছে। তবে এখনো কিছু ছবি হয়তো তোমার সেইভাবে মুক্তি পায়নি, বা এগুলো যে প্রপারলি মানে রিলিজ করে সেইভাবে কিছু হয়নি। কারণ টু এলিয়েন্স মানে তুইও যে ভার্সানটা দেখেছিস সেই ভার্সানটার ওই কপিরাইট গানের ব্যবহার, ফলে আমাদের এখনো আটকে পুরো ব্যাপারটা। প্লাস টাকার একটা ব্যাপার, তো গল্প তো আছেই, মানে এই পুরো সিনেমা তৈরির মাধ্যমটা এতটা বেশি টাকা নির্ভর, আমরা যতই নো বাজেট বলি বা সরস্বতী পুজোর মতন করে করি, কিন্তু আলটিমেট একটা পোর্শন টাকা লাগে বা লাগবে, অন্তত সেটা লং রানের জন্য করে যাওয়ার জন্য। মানে আমি যদি একটা সিনেমা করি, অফ করে দিতাম বা হয়ে গেছে হয়েছে, তাহলে হয়তো, কিন্তু আমি বা আমার বন্ধুরা আমরা সবাই মিলে চেষ্টা করছি কন্টিনিউয়াস মানে এভাবে সিনেমা তৈরি করে যাওয়ার, যে তথাকথিত ইন্ডাস্ট্রির বাইরে গিয়ে নিজেদের মতন করে, একদম সমবায়ের মতন করে আমরা সবাই নিজেদের শ্রম দিলাম, তারপরে যদি সেটার কিছু আউটপুট বেরোয় বা কিছু আসে, তখন আমরা ভাগ করে নেবো। ফলে আমাদের নিজেদের মানে আলাদা আলাদা অনেক কিছুই করতে হয় আমাদের এই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য। এটা তো তাহলে বড় ক্রাইসিস বলা যায় আর কি, মানে এই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য যে আমাদের অন্য দিকগুলোকে পার্সু করতে হচ্ছে। ক্রাইসিস মানে কিছু না কিছু ক্রাইসিস থাকবেই, মানে না আমি বলছি না এটা শিল্পীর জীবনের ক্রাইসিসের কথা বলছি না, আমি বলছি যে এই দেশটায় বা পার্টিকুলারলি আমরা যেখানে, না আমার মতে মনে হয় আমাদের মানে আমার ক্ষেত্রে আমি বলতে পারি, আমার চারপাশে আমি যাদের দেখি, আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস না আমরা একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো ভোগ করতে পারি, না আমরা ইরান বা আমি এটাই ওরকম কোনো মানে দেশের মতন ওই সারাক্ষণ ওই রাষ্ট্রের চাপের মধ্যে দিয়ে যাচ্ছি, এই দুটোর কোনোটাই করতে পারছি না আমরা একটা এমন একটা মাঝামাঝি জায়গায় আছি, সেইটা একটা ওই স্থিতাবস্থাটা একটা প্রচণ্ড ক্রাইসিস দেয়। তা বলে আমি বলছি না যে আমি পার্সোনালি স্থিতাবস্থাটাকে খুব ভালোবাসি না, বা না, আমি প্রচণ্ডই ভালোবাসি। ভালোবাসি মানে ইন দ্য সেন্স টিপিক্যাল বাঙালি হয়ে তো মাঝে মাঝে খুবই ভালো লাগে, বেশিরভাগ সময়ই ভালো লাগে যে ঠিক আছে কি হবে, এত তো হচ্ছে, সবাই করছে, আমি না করলেও চলবে, মানে সেটাও সেই দিক দিয়ে স্থিতাবস্থাটাকে ভালো লাগে। কিন্তু কাজ করার সময় যে কেন করছি এই জায়গাগুলো ক্লিয়ার হওয়াটা খুব, মানে তখন ওই ক্রাইসিসগুলোর মানে ঘাটতি বোঝা যায় কাজগুলোতে, আমাদের প্রত্যেকের কাজগুলোতে সেই ঘাটতিগুলো মানে দেখলে বোঝা যায় যে আমরা কিরমভাবে প্রতিদিন উঠছি, বাঁচছি, কিভাবে চলছি। মানে এই যে স্থিতাবস্থা থেকে একটা কথা মাথায় এলো, দুটো কথা মাথায় আসছে। একটা হচ্ছে যে এই যে তুমি বলছো যে মাঝে মধ্যে তো ভালো লাগে স্থিতাবস্থাটা, যে কি আর হবে, মানে এর চেয়ে বেশি আর কি হবে, অত চাপ নিয়ে লাভ নেই, যেভাবে যে গতিতে এগোচ্ছি সেই রকম, মানে সেই গতির মধ্যে দিয়ে যতটা প্রোগ্রেস করার করবো। কিন্তু ধরো আমরা যাদের সিনেমা দেখে বড় হয়েছি, বা আশেপাশে অন্যান্য দেশে আমাদের বয়সী যে ফিল্ম মেকাররা যেই ধরনের সিনেমা বানান, জাভেরিয়ান দোলান, তাই তো? হ্যাঁ, তার কথা যদি বলতে, সে 26 বছর বয়সে মাদার বানিয়েছিল, তার দেশটা কানাডা। হ্যাঁ আমি আসছি, সেটাই আসছি। কিন্তু মানে আমি বলছি যে হ্যাঁ আমি কাছাকাছি হয়তো যেতে পারছি না, কিন্তু আমার তো মনে হয় আমাদের প্রত্যেকেরই এখানে 2-3 বছরের বয়সের ফারাকটা ম্যাটার করছে না, কিন্তু যারা এই সোসাইটির যে স্ট্রাকচারাল সিস্টেম থেকে বিলং করছি, প্রথম ছবি কিভাবে হবে বা হতে পারে সেই ভাবনার এক্সিকিউশনের জায়গা তৈরি করতে করতে আমাদের 30 প্রায় পেরিয়ে যায়। সেখানে 26 বছর বয়সে না, সে তো 18, ও তো ওর প্রথম সিনেমা আই কিল্ড মাই মাদার মনে হয় 18-তে করা, 18 না 21 এরকম সাম টাইমে করা। জেভিয়ার ডোলান, রাইট। আমি বলছি যে মানে তার মানে এটা নয় যে আমাদের এখানে 18 বছরের একজন কেউ তৈরি করতে পারবে না ওরকম সিনেমা। আমার কিন্তু সেইটা মনে হয় না। আমার যেটা মনে হয় যে মানে শুধু একজন একটা সিনেমা করলো, মানে এইটা পুরো মানে সবার মানে বেশিরভাগ, মানে আমি যদি শুধু বাঙালি ধরি, মানে প্রতিটা বাঙালির মধ্যে যতক্ষণ না এই পুরো ব্যাপারটা
গ্রো করবে একসঙ্গে, ততক্ষণ একজন একটা সিনেমা 18 বছর বয়সে বানালো কি বানালো না, আমার মানে সেটা বানাতেই পারে, সে কানাডায় বসেও বানাতে পারে, ইরানে বসেও বানাতে পারে, বাংলায় বসেও বানাতে পারে, কিন্তু মানে এই মানে অ্যাজ এ সমগ্রভাবে যে একটা ফিল, একটা জাতি বা গোষ্ঠী বা আমরা এই বন্ধু বান্ধবদের মধ্যেও, আমি অত বড়ও ধরছি না যে আমি একটা সিনেমা করলাম তুই একটা সিনেমা করলি বা আরেকজন একটা সিনেমা করলাম আমার বন্ধুরা, সেইটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত মানে 30 বছর হোক কি 18 বছর হোক কি 60 বছর হোক সেটা ম্যাটার করবে না। আমি বলছি যে মানে একজন দিয়ে হবে না এই ব্যাপারটা, মানে আমি একা দাঁড়িয়ে আজকে সিনেমা করছি হবে না। হ্যাঁ অবশ্যই অন্য মানে প্রথম বিশ্বের দেশগুলোতে খুব স্বাভাবিকভাবে প্রথম বিশ্বের দেশগুলো বা আমি বলবো যে মানে এবার কি করে আসে দুটোর আলাদা আলাদা মানে আসার মানে ধরনটা আলাদা। প্রথম বিশ্বের মানুষ যেভাবে একা মানে কমেডিয়ানশিপ মানে ফিল করবে বা তৈরি হবে, আর তৃতীয় বিশ্বের দেশের মানুষের মধ্যে বা শিল্পীদের মধ্যে সেইভাবে আসবে না, তাদের অন্যভাবে আসবে, মানে অন্য পথ তৈরি হবে, ফলে সেটা আলাদা। কিন্তু আমি বলছি যে মানে একসঙ্গে অনেকে মিলে অনেক সিনেমা করা বা এই, এবং সেটা আমি শুধু বলছি না মানে শুধু সিনেমা বলে না, মানে আমাদের এই যে টোটাল ইকোনমি পুরো ব্যাপারটা আমরা এখন যে জায়গায় রয়েছি সেইটারও পুরো ফ্লারিশমেন্ট না হলে একটা জায়গায় মানে মানে পৌঁছানো মুশকিল, একটা জায়গায় পৌঁছানো মুশকিল। তো মানে এই চিন্তাগুলো বা এই যুক্তিগুলো কি কোনোভাবে একটা মানে লেট ব্যাক করে দেয়? কি মনে হয় তোমার, আমাদের লেট ব্যাক করে দিচ্ছে? একটা জায়গায় তো লেট ব্যাক মানে এটা হতে থাকে, মানে আজকে লেট ব্যাক করবে কালকে আবার সাথে দেবে আর কালকে লেট ব্যাক করবে, ওই জন্য মানে অনেকে মিলে করলে কি মানে আমি আজকে লেট ব্যাক হলাম, সে আজকে এসে আমার হাত ধরলো, কালকে ও লেট ব্যাক ফিল করলো, আমি গিয়ে তার হাত ধরলাম, মানে এই পরপর এটা চলতে থাকবে। মানে ওই জন্য একার থেকে যৌথতা ব্যাপারটার উপর জোর দিলে আমার মনে হয় বেটার। ফেসবুকে 2-3 বছর যাবৎ দেখছি যে এরকম কোনো লিঙ্ক বা কোনো কাজ যা কিছুই পোস্ট করা হোক সেটা খুব রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। যারা পাবলিক ফিগার তারা এবং যাদের পিয়ার লেভেল ভালো তাদের পোস্টগুলোই মোটামুটি হচ্ছে, পপুলার হচ্ছে বা লোকজন দেখছে। এবার তুমি যেটা বলছিলে না যে তাহলে আমরা যারা ফেলো ফিল্ম মেকার বা ফেলো আর্ট পারসুয়ার যারা, তারা ফেসবুকে গিয়ে বা সোশ্যাল মিডিয়ায় গিয়ে নিজেদের কাজে নিজের প্রশংসা করছি, এমনটা যদি না করি, মানে এটা তুমি বলছো না করতে বলছি না, শুধু ওটাই থাকলাম, আসল কাজের জায়গাটাই কিছু করলাম না, সেইটা করলে মুশকিল। কিন্তু তোমার কি এটা মনে হয় যে মানে কলকাতা সার্কেলে এইটাতেই আপত্তি, মানে শুধু কলকাতা মানে এইগুলো করতে গেলেই তখন শুধু কলকাতা সার্কেল হবে, বারাসাত সার্কেল হবে, আচ্ছা বহরমপুর সার্কেল হবে, কিন্তু মানে কান্ট্রিকে ব্যাপারটা রিফ্লেক্ট করবে না। কান্ট্রি ভুলে যা, মানে আমি বলছি যে মানে টোটাল মানে এই কাজগুলো এফেক্টেড হবে। আচ্ছা আচ্ছা, ছোটবেলা কিভাবে কেটেছে, কোথায় কেটেছে, সেইটা যদি একটু বলো। ছোটবেলা কেটেছে মানে আমি বসিরহাটে বড় হয়েছি, আর 5টা ছেলের মতোই বাচ্চার মতন বড় যেরকম হয়েছে। এবার যেটা আমার ক্ষেত্রে হয়েছে, যেটা সাধারণত বেশিরভাগ আমার মতো তথাকথিত মানে একটু মেয়েলি ছেলের ক্ষেত্রে হয় না, যারা বাচ্চাদের ক্ষেত্রে হয় না, যারা বড় হয় প্রচণ্ড বুলি শিকার হয়, বাড়িতে একটা আনকমফোর্টেবল মানে স্পেসের সৃষ্টি হয়, সেইগুলো আমার ক্ষেত্রে হয়নি। আচ্ছা, আমার ক্ষেত্রে যেটা হয়েছে মানে আমার মনে আছে আমি যখন 8-এ থাকতে আমি আমার মাকে, এমনি ছোটবেলা থেকে তো একটা ধারণা হয়ই যে একটা ছেলে একটু মেয়েলি টাইপের তথাকথিত কোট আনকোট, ফলে মা বাবাদের ওই একটা অ্যাওয়ারনেস আমার মনে হয় তারা বুঝতে পারে, মানে তার সেক্সুয়ালিটি বা জেন্ডার বা এতটা ক্লিয়ার না হলেও কিছু একটা আইডিয়া তাদের মনে হয় থাকে। ফলে আমি যখন 8-এ আমার মাকে বলি ফার্স্ট যে আমি আমার বন্ধুদের মতো নই আর বাকি বন্ধুদের মতন, তখন আমার মা একটাই কথা বলে, আজকে যদি তুমি একটা মেয়েকে ভালোবাসতে আমি বারণ করতাম, এখন তোমার পড়াশুনো করার সময়, পড়াশুনো করো, বড় করে নিজে চাকরি করে তুমি থোড়ি আমার কথা শুনবে, নিজে টাকা ইনকাম করলে।
আর বলেছিল যে এটা পার্ট অফ ইয়োর লাইফ, মানে এটাই কিন্তু লাইফ না। ফলে আমার কখনোই আমার আইডেন্টিটি আমার শুধুমাত্র আমার এই সেক্সুয়ালিটি বা আমার এই ওরিয়েন্টেশনটা দিয়ে কখনোই হয়নি। আমি বন্ধুদের সঙ্গে মানে ক্রিকেটও খেলতে গেছি, ফুটবল খেলতে গেছি, ধরাধরি খেলেছি। আবার এরকমও হয়েছে একদিন আমি বলেছি বলে সবাই নাটকও খেলেছে, দস্যু হয়েছে, পাইরেট হয়েছে, মানে মিলেমিশে ব্যাপারটা হয়েছে। এবং মানে আমার খুব ছোটোবেলা থেকেই পাড়া বল বা আমার স্কুলের বন্ধু বান্ধব বা আমার ফ্যামিলিতে সবাই আমার এই সেক্সুয়ালিটি ব্যাপারটা নিয়ে বা আমার মেস লাইফে মানে 80 জনের মেস বল বা এর বল মানে সবাই খুব প্রথম থেকেই ব্যাপারটা সম্পর্কে অ্যাওয়ার। এমন না যে আমি প্রথম দিনই গিয়ে তাকে বলতে গেছি ব্যাপারে, আস্তে আস্তে মানে আমার মানে বন্ডিংটা তাদের সঙ্গে এমন হয়েছে যে ওইটার পরবর্তীকালে ম্যাটার করেনি। মানে আজকে আমি জানি একটা দূর মফস্বল থেকে আসা ছেলে, মেদিনীপুর থেকে, বীরভূম থেকে, বাঁকুড়া থেকে, কলকাতা থেকে, দূরে নর্থ বেঙ্গল থেকে যে ছেলেগুলো আসছে এসে আমার সঙ্গে এখনও তাদের সম্পর্ক আছে। এখনও আমার মা অসুস্থ হলে আমি তাদের একটা ফোন করলে তারা যে কোনো রকম সাহায্য করতে প্রস্তুত। ফলে এই জায়গাগুলো আমি মনে হয় পেয়েছি একটাই কারণে, যে আমি আমার আইডেন্টিটি বা আমি আমাকে কখনোই একটা জায়গায় একটা রাখিনি। এবং আমার এখন অবাক লাগে যে ওই বাচ্চা ছেলেগুলো যারা তখন আমায় কিছু না জেনেই সাপোর্ট করেছিল, বোঝার জায়গা নেই, কিন্তু কখনোই এই ব্যাপারটা মানে মানে মাঝখানেই আসেনি। এবং আমার তথাকথিত একটা নিম্ন মধ্যবিত্ত মা মফস্বলের, সে এইভাবে জিনিসটাকে দেখেছে, ট্যাকেল করেছে, সেটা অদ্ভুত। মানে আমার এখন ফিরে দেখতে গেলে মনে হয় যে অনেক এগিয়ে ছিলেন তারা ওই সময়। এগিয়ের থেকে বড় কথা আমার মনে হয় মানে না, এগিয়ে বা জিনিসটা এইভাবে না দেখে মনে হয় যে তারা ভেবেছে এইটা করলে মনে হয় বেটার, মানে সিচুয়েশনটা হ্যান্ডেল করা অনেকটা বেটার মারধর করে বা যেটা হয় জেনারেলি। আমি আমার আগের ব্যাচ বা আমার পরের ব্যাচ মানে আমি যেখানে বড় হয়েছি মানে মানে সেই জায়গায় মানে এরকমও অনেককে দেখেছি বা শুনেছি, মানে খুব একটা মানে সেফ প্লেসে কিন্তু তথাকথিত না একদমই তারা বড় হয় না। মানে কাকিমা খুব ওপেনলি ব্যাপারটা কিন্তু মানে তার মানে এই না যে রাতারাতি তার বড় হওয়ায় এই চিন্তা ভাবনাগুলো বদলে গেছে। কিন্তু আমি বলছি যে একটা মানে আরেকটা মানুষকে অন্যান্য বাড়িতে শখ, আমি ওইটা প্রথমে বললাম যে আমি বড়ই হয়েছি এমন ভাবে, মানে ওটা প্রতিটা বাবা মা মোটামুটি একটা আন্দাজ মনে হয় করে, বা মনে হয় কি করে, তাদের ওই এটা থাকেই। ফলে আমার মনে হয় যে মানে তারা মানে তাদের এইটুকুনি জ্ঞানটা ছিল বা হয়েছে বা কিছু একটা পুরো জিনিস প্রসেসটার মধ্যে উপস্থিত ছিল, যেটা মানে জিনিসটাকে অনেক বেশি সহজ করে দিয়েছে। মানে আমাকে একটা আলাদা মানুষ হিসেবে স্পেস দিয়েছে। মানে এইটা খুব মানে তোমাকে মা বাবা হয়ে আমার মনে হয় বন্ধু হওয়ার কোনো দরকার নেই, কিন্তু তুমি আজ একটা আলাদা মানুষ বড় হচ্ছে সেইটার সম্মানটা দিলে মানে এনাফ। অনেক ক্ষেত্রেই তো দেখা যায় যে এই আলাদাভাবে মানে একটা ইন্ডিভিজুয়ালকে রেসপেক্ট করা এইটাই খুব কঠিন হয়ে দাঁড়ায় প্যারেন্টিং এর ক্ষেত্রে। মানে সেইখানে তো ওই কারণেই এবার সেই প্যারেন্টিং এর হয়তো আমার এবার আমি এটা তো মানে ইন্ডিভিজুয়াল ভ্যারি করে, কার বাড়ির পরিবেশ কেমন, সেই মা বাবা ছোটবেলায় কিভাবে বড় হয়েছে, তাদের অনেক কিছু নির্ভর করে, আর্থিক পরিস্থিতি কেমন, সেই বাচ্চাটা কাদের সঙ্গে মিশছে, তার মা বাবা কাদের সঙ্গে মিশছে, এই পুরোটা মিলিয়ে এমন একটা মানে পরিবেশের মানে তৈরি হয়। ফলে এটা ওইভাবে আলাদা করা মানে খোপে খোপে আলাদা করা বা 1:1 করা বা 1:1 করা, এটা মনে হয় চাপের। তো যদি মানে জিজ্ঞেস করি যে মানে হোয়াট ইফ বললে তো অবশ্যই পরিস্থিতি মানে ওইটা তোমার পক্ষে ইমাজিন করা সম্ভব না যে এরকম না হয় যদি অন্য রকমের একটা চাইল্ডহুড হতো, তাহলে তুমি কিভাবে বড় হয়ে ওঠে সেই দিকে যাচ্ছে না। কিন্তু আমি বলছি যে মানে তুমি তো নিশ্চয়ই তোমার আশেপাশে এরকম এক্সাম্পল হয়তো সেরকম পাওনি, মানে এটা তো রেয়ার। যেটা হয়েছে সেটা হচ্ছে
যখনই তুমি খুব স্মল টাউন বা কোনো গ্রাম বা গ্রামে বড় হও, তুমি তোমার মতন তোমার আইডেন্টিটির আর বেশি কাউকে দেখতে পাও না। ফলে তোমার মাথায় এটা গেঁথে যায় যে তোমাকে বড় হতে গেলে হয় তোমায় এই খোপটাতে ঢুকতে হবে, হয় তোমায় কমপ্লিটলি ছেলে হতে হবে, নয় তোমায় কমপ্লিটলি মেয়ে হতে হবে, এই খোপে ঢুকতে হবে। কিন্তু কলকাতায় আসার পর, একটা বড় মেট্রো সিটিতে ঢোকার পর যেটা হয়, তোমার এক্সপোজারটা বাড়ে, তুমি আরও মানুষের সঙ্গে মেশো, কথা বলো। ফলে যেটা হয়, তুমি আস্তে আস্তে বুঝতে পারো তুমি যেমন আছো তেমন থাকলেও কোনো অসুবিধা নেই। মানে তোমার এই খোপ বা এই খোপে অ্যাডজাস্ট হতে হবে তার কোনো মানে নেই। তুমি এর মাঝামাঝিও যে কোনো একটা জায়গায় থাকতে পারো, তাতেও মানে লাইফ চলবে। মানে এত জীবন ধরে চলে এসছে, আগেও চলবে। এবার তুমি সেটাকে কি করে হ্যান্ডেল করছো সেটা, এবং তোমার চারপাশের মানুষগুলো কেমন, সেগুলো তো প্রচণ্ড মানে বড় বড় একটা বড় হওয়ার ক্ষেত্রে না, মানে এমনিও জীবনে চলার ক্ষেত্রে তোমার চারপাশের মানুষগুলো কিভাবে ট্রিট করছে বা সেই মানুষগুলো কেমন। এবার এইটা দুদিক দিয়ে হাত বাড়ানোর গল্প। কিন্তু ধরো মানে নতুন একটা স্ক্রিপ্ট লিখছো বা লেখালেখির মধ্যে রয়েছো, তো সেই লেখালেখিতে বা ছবির কাজের ক্ষেত্রে কোনো চরিত্র যে কুয়ের বা ট্রান্সজেন্ডার কমিউনিটি থেকে বিলং করে, সেরকম চরিত্রের কথা কি খুব সহজাতভাবে ঢুকে পড়ে, নাকি তোমাকে আনতে হয়, বা তুমি এটা একটা রেসপন্সিবিলিটি হিসেবে মনে করো? একটা জিনিস সুবিধা হয়েছে, মানে এই সময়টায় জন্মে একটা জিনিস সুবিধা হয়েছে যে অলরেডি এই জিনিসগুলো নিয়ে মানে এলজিবিটি কমিউনিটি নিয়ে বা কুয়ারনেস নিয়ে অলরেডি কথা বলা বিভিন্ন সিনেমা লেখালেখিতে অনেক আগেও ছিল, কিন্তু এখন অনেক প্রবলভাবে শুরু হয়েছে। আমরা যখন বড় হচ্ছি 90s-এর সময় বা তার আগে বা তারপরে হয়তো শুরুটা হয়েছে, তারপরে মানে একটা বুম আসে। ফলে আমার বড় হওয়ার মধ্যে এটা মানে ওইটা সুবিধা হয়েছে যে আমাকে আর আলাদা করে এটা নিয়ে বলতে হবে, এই প্রেশারটা আমাকে ফিল করতে হয়। আচ্ছা, এই প্রেশারটা আমাকে ফিল করতে নি। এবং যেহেতু আমি বললাম আমার বড় হওয়াটা অনেক বেশি স্মুথ হয়েছে, তার মানে না এই না যে আমাকে মানে যাচ্ছি বলে লেডিস বলে খেপাইনি কেউ বা ফিজিক্যালি কিছু করেনি, হতে হয়নি, সেটা না। কিন্তু আমি বলছি তার অভিঘাতটা অতটা আমাকে বয়ে বেড়াতে হয়নি। ফলে আমাকে আলাদা করে আর ওই মানে দায়টা নিতে হয় না, এখনো পর্যন্ত তো হয়নি। মানে দায় নিতে হয়নি ঠিকই, কিন্তু একটা জিনিস যেমন সবসময় এখন মনে হয়, আমি যে এখন যে বয়সটা এসছি, আমি যে দেশটায় থাকি সেই দেশটায় আমি কেন আমার একজন মনের মতো মানুষকে, মানে আমার বন্ধুরা যদি তার মনের মতো মানুষকে বিয়ে করে যে সুযোগ সুবিধাগুলো পাবে, আমি সেই সুযোগ সুবিধাগুলো কেন পাবো না? আমি বিয়ে করি না করি সেটা সেকেন্ডারি ব্যাপার, কিন্তু আমি সেই সুযোগ সুবিধাগুলো কেন পাবো না আমি যদি আজকে একটা ছেলেকে বিয়ে করি? আমার মনে হয় এইটা, মানে এই জায়গাটায় এই জায়গাটা নিয়ে সত্যি মাঝে মাঝে প্রশ্ন আছে, এইটা নিয়ে চিন্তা হয় একটা। কারণ এখন যে জায়গায় পৌঁছেছি আমরা সবাই, মানে ওই সারাদিন ক্লান্তির পর মনে হয় একটা মানুষ থাকলে ভালো হয় বা এই জিনিসগুলো, সেখান থেকে দাঁড়িয়ে আমার মানে আমার সমবয়সী বা আমার যে কেউ, আমার ছোট বড় সবাই যে কেউ, তারা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, মানে এই সিটিজেন, এই কান্ট্রি সিটিজেন হয়ে আমি সেটা কেন পাবো না? আমি ধর এমন একজন কাউকে পেলাম, সে বললো তুমি নিশ্চিন্তে তোমার মতো সিনেমা করো, এই খুঁটে খেতে হবে না ফ্রিল্যান্সের দুনিয়ায়। কিন্তু কোন বেসিসে আমি তাকে মানে এই লং টার্মের আশ্বাসটায় ঢুকবো? মানে কালকে আমি বলছি না সে আমার ছেড়ে চলে যেতে পারে বা কাল তার কিছু হয়েও যেতে পারে, তখন কি করবো? মানে আমাকে সেই সিকিউরিটিটা রাষ্ট্র কেন দিচ্ছে না? এইটা এখন এই এই বক্তব্যটুকু, মানে এই পুরো গল্পের মধ্যে এই বক্তব্যটুকুটা ভাবায়, বর্তমানে ভাবাচ্ছে আমার। এবার সেটা যদি কোনোদিন আমার কোনো স্ক্রিপ্টে আসবে, না আসলে না আসবে, আমি জানি না।
হ্যাঁ মানে না একটা হয় না, ধরো আমি যেই সমস্ত প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি সেই প্রবলেমে আমি এতটাই নাজেহাল, সেইটাকে ছবির পর্দায় হোক বা লেখাতে কখনো কখনো হয় যে বমির মতো বেরিয়ে আসে, যে আমি চেপে রাখতে পারছি না জন্যই বেরিয়ে আসছে, ব্যাপারটা নিয়ে হয়তো আলাদা করে ভোকাল হতে চাইছি না তাও বেরিয়ে আসছে। আবার কখনো কখনো মনে হয় সেইটার মধ্যে আমি এত জড়িয়ে পড়েছি জিনিসটা, না পারছি গিলতে না পারছি ফেলতে জন্য। সেটা আমার সিনেমার থেকেও বেশি হয় কবিতার ক্ষেত্রে, কারণ কবিতা মিডিয়ামটা অনেক বেশি পার্সোনাল। আমি সেখানে আমার যা ইচ্ছা যতটা সহজে বলতে পারি। সিনেমা মিডিয়ামটা এখনো পর্যন্ত এতটা টাকা, এতটা শুধু লেনদেন না, অনেকের মিলের একটা মানে কালেকটিভ প্রসেস, ফলে সেখানে এখনো পর্যন্ত ওই জায়গাটায় যাওয়াটা আমার এখনো মানে কবিতাতেই আমার ওই জায়গাটা পাবে। যে আমার কবিতা পড়বে সে অনেক বেশি ওই আমার পার্সোনাল স্পেস, পার্সোনাল প্রবলেম, ওই জায়গাগুলো হয়তো ছুঁয়ে ছুঁয়ে আমি গিয়েছি। মানে কবিতার ক্ষেত্রেও দেখি, মানে তোমার কবিতা অনেক বেশি গদ্য এবং অনেক বেশি মানে মেটাফর ভিত্তিক, মানে শুধু কবিতা না, তোমার লেখাও মেটাফর ভিত্তিক, কিন্তু কবিতা পড়লে যেন মনে হয় যে পুরো লেখাতে মানে এরকম না যে একটা লেখায় কিছু কিছু জায়গায় মেটাফরের ইউজ হচ্ছে, পুরো কবিতার শরীরটাই যদি আমি বলি যে একটু সুরিয়াল বা মানে না, হ্যাঁ সেটা সেটা একটা তো হয়েছে যে মানে আমি আমার প্রতিদিনকার এই বাঁচাটা নিয়ে প্রচণ্ডভাবে মানে বোর্ড বা ভাল লাগে না, ফলে বিতৃষ্ণা হ্যানা ত্যানা অনেক রকম ঝামেলা, ফলে আমার ওই একটা রূপকথার মানে লাইন ধরে এগোতে ভাল লাগে। অনেক কথা আমি যে ধর যাকে বলার দরকার বা তাকে আমি সরাসরি তার কাছে পৌঁছাতে পারছি না, সেক্ষেত্রে তখন আমার ওই আড়ালটা নিতে হয়। হ্যাঁ, এবার আমি বলছি যে মানে মানে অনেকেই ভালো লেখে, তুমিও ভালো লেখো, কিন্তু আমি বলছি যে মানে আমি তোমার লেখা যখন প্রথম পড়েছিলাম আমার খুব অদ্ভুত লেগেছিল একটা বিষয়, যে প্রথম বুঝতে পারিনি কিছু বা বোঝাটা প্রয়োজনীয় বলেও মনে করিনি, কিন্তু মানে অনেকেরই পার্সোনাল জায়গা থেকে প্রত্যেকেরই পার্সোনাল জায়গা থেকে কবিতা বেরিয়ে আসে। অনেকের কবিতাই হয় অনেকটাই মানে অ্যাবস্ট্রাক্ট টাইপের, তোমার কবিতাও অ্যাবস্ট্রাক্ট, কিন্তু তোমার কবিতার ফর্মটা সাথে আমি কারো মিলও পাইনি, এবং মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এটা যেমন দুঃস্বপ্নের কথা বলে, এবং পুরোটাই মানে আমি যদি একটা গোটা সিনেমা বানালাম গোটাটাই সুরিয়ালিজমের উপর, তাহলে যেমন হবে ব্যাপারটা। আমার মনে হয় এই উত্তরটা দিলে তুই অনেকটা মানে আমার উত্তরটা চাইছি সেটা বুঝতে পারবি। সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমি যে জায়গায় আছি, সেটা গল্প বলা হোক, মানে সিনেমা হোক, কবিতা হোক, যে কোনো আর্ট ফর্মে আমি যা কিছু করি, আমার এখনো পর্যন্ত একটা টেন্ডেন্সি আছে যে আমার ভিউয়ারকে বা আমার পাঠককে আমি এমন একটা ট্রান্সের মধ্যে নিয়ে যাবো, এমন একটা এক্সপিরিয়েন্স দেবো হোল, যেটা তুই 2 এলিয়েন্স দেখলেও বুঝতে পারবি যে ওভারঅল কিন্তু খুব বেশি কিছু হয় না, কিন্তু গোটাটা তুই যখন শেষ করবি তোর মনে হবে যে আমি থেকে যাওয়া বা ওই একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেলাম। সেইটা আমার কাছে এখনো অবধি আমি ওই লাইনেই রয়েছে। এবার আমি জানি না কালকে আমার কি হবে, এবং এটা খুব ন্যাচারালি আসে তাহলে। হ্যাঁ, এখনো পর্যন্ত ন্যাচারালি আসে। ওই কুরোসাওয়া বলেছে না যে হচ্ছে একটা সিনেমা বানাতে গেলে তোমার অনেক টাকা লাগবে, কিন্তু একটা স্ক্রিপ্ট লিখতে গেলে বা কিছু লিখতে গেলে তোমার শুধু একটা পেন আর কাগজ লাগবে, আর কিছু লাগবে না। ফলে ওটাই যে মানে লেখালেখির জায়গাটা আমার কাছে খুব মানে প্রয়োজন থেকে আসে বললে একটু বেশি বলা হবে, মানে খুবই মানে এটা নিয়ে আমি অত ভাবিনি বা আমার খুবই সহজাত এসছে এরকম কেস। ফলে মানে সেই দিক দিয়ে দেখতে গেলে অ্যাক্টিং করতে আমার মজা লাগে, অভিনয়টা আমার খুব মানে সেই মজা যে লাগে এটা প্রথম অনুভব করলে কবে? ছোটবেলা থেকেই, মানে ছোটবেলাতে ওই বিভিন্ন মানে ওই আমি বন্ধুদেরকে করে বলে নাটক খেলতাম মহালয়া। ইন্টারেস্টিং হচ্ছে একদম ছোটবেলায় আমি মানে সবাই ছোটবেলায় কি হতে চায়, কিছু না কিছু হতে যায় তো মানে সিগনিফিক্যান্ট কোনো। হ্যাঁ, আমি কি হতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম ভগবান হতে। না কেন কারণ হচ্ছে আমি ছোটবেলায় মহালয়া দেখতাম, যে
অনেক তোর মানে ওটাকে কি বলে, গয়নাগাটি পরে মানে প্রচণ্ড গ্র্যান্ডার একটা জিনিস, যেটা নিয়ে মানে ওটা খুব মানে প্লিজিং লাগতো চোখের জন্য, ফ্যাসিনেটিং। তারপরে ভাবলাম না, ভগবান হলে একটা মুশকিল আছে, আমার ওষুধের সঙ্গে যুদ্ধ করতে হবে, বলে ওই প্ল্যানটা ড্রপ করে দিই। করে আমি ভাবি আমি টিচার হব, কারণ মা টিচার ছিল, প্লাস টিচারই করতে গেলে এই লোকের ওপর একটা দাদাগিরি ফলানোর ব্যাপার রয়েছে, সেইটা একটা খুবই ক্ষমতা চর্চা করার ছোটবেলা থেকে প্রতিটা মানুষেরই ইনস্টিংক্ট থাকে, সেইটা ভাল লাগতো। তারপরে কিছুদিন পরে ভাবলাম যে টিচারই করতে গেলেও আমার পড়াশুনো করতে হবে, সবচেয়ে ভালো হচ্ছে আমি খেতে ভালোবাসি, আমি ওই রান্না বান্নার দিকে চলে যাই। তারপরে রান্নার সাথে তো অভিনয়ের একটা সম্পর্ক আছে, যে কোথায় কতটা মশলা, কতটা নুন, হ্যাঁ মানে তখন তো আর ওইভাবে বুঝতে পারিনি, জানে আমার তখন খেতে ভালোবাসি, সেইখান থেকেই রান্নাটা ভালোবাসতাম। তারপরে একটা যোগ থাকে যে প্রতিটা শিল্পীর জীবনে, যে দেখা যায় যে মানে থ্রু আউট দ্য লাইফ পরে যদি সেটাকে যদি কোনো রকম ভাবে একটা সার্কেল হিসেবে কমপ্লিট করা যায়, দেখা যাবে কোনো না কোনো কানেকশন বা কোনো না কোনো ছোট 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 স্টেপ আগে থেকেই তৈরি হয়ে আসছিল, যেটা তাকে সেই জার্নিটায় নিয়ে যেতে সাহায্য করেছে। হ্যাঁ 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 হ্যাঁ। এবার তারপরে যেটা হলো সেটা হলো ওই বলিউড সিনেমা, গান, নাচ, ওইটা খুব মানে আমাকে করলো। আমি ভাবলাম যে তাহলে আমি মানে এটাই করব, যদি দিলেও দিতে পারে সেটা হচ্ছে আমাকে একটা গল্প বলতে দিতে পারে। এখন বুঝি যে সেটাও কেউ দেয় না। যাই হোক, তখন কিছু মনে হয়েছিল যে মনে হয় যেহেতু তথাকথিত অভিনয় নিয়ে কি মানে প্রথাগতভাবে মানে পড়াশোনা করেছো বা নিজে? না 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 না, পড়াশুনো ওইভাবে নেই, কিন্তু ওই দেখা মানে ভালো লাগা, দেখার সেন্স তৈরি হয়েছে। আর হচ্ছে মানে যেটা হয় মানে মানে তুই যে কোনো একটা জায়গায় বড় হলে সেই জায়গার না অদ্ভুত একটা কথা বলার সুর থাকে, সেই সুরটায় যদি তুই মজা পেয়ে যাস একবার, এবং তাদের দাঁড়ানো, কথা বলা, এই মজাটার মধ্যে একবার যদি ঢুকা, এটা বলে হবে না, এটা যদি কারোর হয়ে যাবে, তখন মনে হয় এই লোকটা, এই কাকাটা, এই বৌদিটা, এই কাকিমাটা, এই বাচ্চাটা এরম ভাবে বলে, এই করতে 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 ওই মজাটায় মানে সেটা তার মানে তুমি তখন ওই চরিত্রগুলোকে এক একটা ফর্ম বা প্যাটার্ন হিসেবে দেখতে শুরু করো, মানে অতটা কনসাসলি তো ওইভাবে না, ভালো লাগে, তুই এনজয় করতে শুরু করিস, তুই ওটা মিমিক্রি করতে শুরু করিস। মানে যে যে জায়গা থেকে বিলং করছে, সেই জায়গা বা জন্ম যেখানে যেখানে বড় হয়ে ওঠা, সেটার একটা ছাপ তো তার মধ্যে পড়ে। একদমই। আমি এখনো আরও বলতে পারি না, আমি অভিনয় সময় খুব কনসাস থাকতে, আমি আরও বলি। আচ্ছা, আমি মশা বলতে পারি না, আমি মশা বলি। আচ্ছা, এটা কি বসিরহাটে? না, বসিরহাটে যেমন আমরা বলি যে মা খেত দাও, তারপরে খেস গেস, এরম বলি। কিন্তু মানে আমার মানে পার্সোনালি আমার মানে বলার ক্ষেত্রে খুব সমস্যা আছে। আমি যেমন হনুমান বলতে পারি না, আমি হনুমান বলে। না সেটা হ্যাঁ, মানে অনেক জায়গার লোকই এটা বলে হনুমান। হ্যাঁ, ফলে এইটা নিয়ে খুব মানে অভিনয় করার সময় কোনো ক্যারেক্টার হলে অসুবিধা নেই, কিন্তু সেই ক্যারেক্টারটা বা প্রতিটা ক্যারেক্টার আমি যে ক্যারেক্টারই করবো, সে যদি হনুমান বলে, আর আমার এর প্রবলেম আছে, দেখিয়ে বা দেখিয়ে বলি, দেখিয়ে বলতে আমার জফলা চলে আসে। কারণ আমি ছোটবেলায় অ্যাকচুয়ালি বানান বিধির জন্য বেলা আর বেলা একই বানান, তো এটা কেন, এইটা আমি মানে এইটা করতে গিয়ে মানে এই একার ওকারের ব্যাপারটা করতে গিয়ে এটা হয়েছে মনে হয় মেবি, কিন্তু এই মানে উচ্চারণের ব্যাপারগুলো আছে। মানে অভিনয় নিয়ে যদি আর একটু জানতে চাই তোমার থেকে, যে মঞ্চে তুমি অভিনয় করেছো, ক্যামেরার সামনে অভিনয় করেছো, তো তুমি বলছো তুমি যেহেতু অভিনয় নিয়ে ওইভাবে পড়াশোনা করোনি, পুরোটাই দেখা এবং ইন্টারেস্ট থেকে গ্রো করেছো, তো আমি কি করে একটা চরিত্র ঢুকি বা তোমার প্রসেস কি হয়? প্রসেস তো ওইভাবে হয় না, মানে প্রথমত যে ডিরেক্টর থাকে বা এক তো নিজে ডিরেক্ট করলে, নিজে অভিনয় করলে তার একটা লেখার সময় থেকে একটা ধাঁচ তৈরি হয়ে যায়,
ফলে সেটা অনেক সুবিধাজনক। ফলে আর এবং আমি জানবো আমি এইগুলো করতে পারি, এইগুলো করতে পারি না, সেটা একরকম। কিন্তু যখনই তুই অন্য কারোর আন্ডারে অভিনয় করছিস, সে তো পুরোটা দেখছে, সে থিয়েটার হোক আর সিনেমা হোক, যাই হোক। ফলে এক তো একদম সে যেটা বলছে সেইটা, আর আমি নিজের মতন করে এই লোকটা কি হয়েছিল, কেমন ছিল, বা এই লোকটা এমনি জন চুপচাপ বসে থাকে, কিরম করে বসে থাকে, বা এই জিনিসগুলো মানে একটু একটু ভাবতে 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 ওই মানে একবার আমি যদি মানে চরিত্রটাকে ভালোবেসে ফেলি বা ওই চরিত্রের মধ্যে ঢুকে যেতে পারি, বাদ বাকিটা অসুবিধা নেই। এবার সেটা কবে ঢুকবো বা কখন ঢুকবো এটা আমি জানি না। সেটা মঞ্চে করতে করতে হয়তো 4-5 মিনিট পরেও ধরলাম, ঢুকলাম। এখনো হয়নি যে দুটো শো চলে গেছে ঢুকতে পারিনি, সেটা হয়নি। কিন্তু মানে ওই সিগন্যাল পাও কেমন করে যে আমি ঢুকতে পেরেছি? ওই মজাটা মানে ওই অভিনয় করতে করতে হারিয়ে, আমি জানি না আর কারো হয় কিনা, আমার যেটা হয় হারিয়ে যাওয়ার একটা ব্যাপার হয়। মানে আমি জাস্ট নিজের সেলফ থেকে বেরিয়ে আমি অত বড় করে বলবো না ব্যাপারটা, মানে কি করছি কিছুক্ষণের ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য আর মনে থাকে না। আচ্ছা আচ্ছা। তারপরে হঠাৎ মনে পড়লো, আবার একটা ডায়লগ মনে করে আবার ওই মজাটায় হারিয়ে যাওয়া যায়। হ্যাঁ, ওই মজাটায় হারিয়ে যাওয়া। আর সিনেমার ক্ষেত্রে হয়তো 2 দিন কি 3 দিন, যেমন প্রদীপ্তদা একটা সিনেমা করছে ফোনে, আইফোনে। আচ্ছা। হ্যাঁ, সেটা আমি আর সোহম অভিনয় করছি। অদ্ভুত একটা সিনেমা হচ্ছে। এবার সেটার ক্ষেত্রে প্রদীপ্তদা মানে প্রথমে চেয়েছিল যে আমরা যেটা সেটাই অভিনয় করতে করতে গল্প আস্তে আস্তে বুনতে বুনতে যাবে, যেরকম করে সেইভাবে স্ক্রিপ্ট মানে একটা আদল, যেভাবে আমরা 2 এলিয়েন্স বানিয়েছি বা ওরকমই পয়েন্ট প্রদীপ্তদার মাথায় রয়েছে কিছু জিনিস, সেই রকম করে। এবার আমি আমার মতন, সোহমের মতন। এবার যেটা প্রথমের 2 দিন মতন আমার হচ্ছিল যে আমি আমার মতন, এবার আমি খুব পার্সোনাল লোকের কাছে একরকম, আবার এক কাজের জায়গায় আরেকটু অন্যরকম, আবার একদম বাইরে অচেনা জায়গায় আরেক রকম। এবার আমি কোন আমিটাকে আমি প্লেস করতে চাইছি এবং ডিরেক্টরও চাইছে কোন আমিটাকে দেখতে, এবং আমি প্রথমের দিনের পরেই আমি বুঝতে পারছি ডিরেক্টর কি আমিটাকে দেখতে চাইছে, কিন্তু আমার তখনও পর্যন্ত ওই দ্বন্দ্বটা চলছে, ওই আমিটা বেরোচ্ছে না, বা আমি ওই এনজয়টায় ঢুকতে পারছি না। 2 দিন 3 দিনের পর থেকে আমি ওই ঢুকে গেলাম, বুঝতে পারলাম এখন আর ওই যে মানে সিনেমাটা চলছে এখনও, ওটা অনেক দিন ধরে একটু একটু করে শ্যুট হবে, তাহলে এখন আমার ওইটায় অসুবিধা হয় না। আমি বুঝতে পারছি যে ডিরেক্টর কী চাইছে এবং আমি ওই মজাটার মধ্যে ঢুকে গেছি। সোফিয়া লরেন একটা সুন্দর কথা বলেছে যে তুমি ভাবছো তোমার চারপাশে খুব মিডিওকার লোকজনরা খুব বড় জায়গায় আছে, মানে আমি একদম ডাইরেক্ট মানেটা করছি না, মানেটা অনেকটা এরকম যে তুমি ভাবছো অনেক মিডিওকার লোকেরা তোমার চারপাশে অনেক বড় জায়গায় আছে, কিন্তু মনে রেখো তারা তোমার চেয়ে অনেক বেশি হার্ডওয়ার্ক। রাইট, আমি এটা বলছি, মানে লেবারের কার্যকরিতাটা হয়তো বেশিরভাগই প্রকাশ পায়। হ্যাঁ, মানে তোকে ঢুকিয়েও যাবি, মানে প্রতিভাটাও মানে মানে খুবই ভালো, তুই একটা জিনিস করছিস, কিন্তু সেটা যতক্ষণ না তুই একটা, আমার মনে হয় ঘষা মাজাও বলবো না, মানে প্রতিদিন একটা ওই জার্নিটার মধ্যে থাকলে ভালো। স্বপ্ন বা ইচ্ছে কি, যে স্বপ্ন বা না ইচ্ছে আলাদা, স্বপ্ন আমি অ্যাকচুয়ালি আমার কবিতাগুলো পড়লে বুঝতে পারবি আমার কি ইচ্ছা। খুব ইচ্ছা হচ্ছে একদম জাস্ট টিপিক্যাল কোট আনকোট ছাপোষা হয়ে কাউকে ভালোবাসা, তার সঙ্গে থাকা। আর একটা চাও আছে যে আমি যেটা লিখছি বা আমি যে সিনেমাটা তৈরি করছি সেইটা যাতে আরো অনেকের কাছে আমি পৌঁছাতে পারি। অনেক কথা হলো। হ্যাঁ, আর কিছু জানার আছে? না, অনেক জানার তো শেষ থাকে না, শেষ এইভাবে করতে হয় না।